কথা নয় অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিশিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গের যাপিত জীবন, সফলতা, ব্যর্থতা, আনন্দ এবং তাদের সমস্ত গল্প আমরা তুলে ধরি। আজ আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন যিনি একাধারে সফল ব্যবসায়, সফল রাজনীতিতে এবং পরিবার ও সমাজে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জনাব আব্দুল আউয়াল মিন্টু। জনাব আব্দুল আউয়াল মিন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোবারক। ঈদ মোবারক, আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। ছোটবেলার ঈদ এবং এখনকার ঈদের মধ্যে এই যে পার্থক্যটা কি আসলে? পার্থক্য অনেক। প্রথমত তো ছোটবেলা আমরা ঈদ করছি একদম গ্রামে, যেখানে রাস্তাঘাটের অভাব ছিল, যেখানে বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে গিয়ে আমরা নামাজ পড়তাম। তারপরে এটা এক ধরনের আনন্দ ছিল, যেটা এই আনন্দটা এখন আর আমরা বুঝি না। একটা তো হলো আমরা শহরে ঈদ অত আত্মীয় স্বজন কম, কিন্তু গ্রামের ঈদে তখনকার দিনে ওই গ্রামের সবাই ছিল আত্মীয়ের মতোই। এক বাড়ি থেকে এক বাড়িতে যেতাম। নামাজ যখন আমরা পড়তে যেতাম তখন সেখানে এক ধরনের মেলা বসতো। তো এই মেলা থেকে আমরা জিনিসপত্র কিনতাম, খেতাম, খেলনা কিনতাম, খেলনা দিয়ে আমরা খেলতাম। এখন তো আর এগুলি দেখি না। তখনকার আর এখনকার দিনে পার্থক্য করে কোনো লাভ আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ মানুষের জীবনের বৈশিষ্ট্য বদলে গেছে, চিন্তাধারা বদলে গেছে। আমাদের ছেলেমেয়েরা একরকম, আমরা আরেক রকম ছিলাম। তখন গ্রামে বছরে একবার কি 2বার হয়তো নতুন কাপড় আমরা পরতাম, তো সেটা ছিল ঈদের সময় ছিল প্রাইম। কিন্তু এখন তো প্রতিনিয়তই নতুন কাপড় কিনছি মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগিতে কোন জীবনটাকে এগিয়ে রাখবেন? মানে সবচেয়ে বেশি আনন্দের মনে হয় কোনটা? আমার কেন জন্য মনে হয় আমার ছোটকালেই বেশি আমি আনন্দ পেয়েছিলাম ঈদে, এখন আর সেরকম নাই। তো ছোটকালে আমাদের আনন্দ বেশি ছিল বলে আমার কাছে বিশ্বাস, আমার মনে হয়। আপনি তো ব্যবসায়ী, প্রথমে ব্যবসায়ী এবং পরে রাজনীতিবিদ, কোন পরিচয়টাকে এগিয়ে রাখবেন আপনি? ব্যবসায়ী বলেন, রাজনীতি বলেন, এগুলি তো এক ধরনের জীবন। আমি মনে করি জীবনটা যদি সামাজিকভাবে সাধারণ মানুষের মতো হয়, এক অন্যের সাথে আমরা ঠিকমতো চলাফেরা করি, ওই জীবনটা অনেক বেটার দেন ব্যবসায়িক জীবন অথবা রাজনৈতিক জীবন। রাজনীতি ঠিক আছে, রাজনীতিও এক ধরনের, আপনি বলতে পারেন যে কারোর জন্য এটা পেশা, কারোর জন্য এটা নেশা। আমি তো আর পেশায় রাজনীতিবিদ না, আমি হয়তো ভাগ্যক্রমে আমি এখানে চলে এসেছি। আবার ব্যবসাটাও আমার পরিবারে কেউ ব্যবসা করতো না। আমার ফাদার ছিল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, পরে উপজেলা চেয়ারম্যান। আমার ভাই ছিল, তিনি এক ধরনের রাজনীতিবিদ ছিল, কিন্তু এখনকার মতো রাজনীতি না। তখন আমরা রাজনীতিতে কে কোন দল করে, কে কি করে না করে, এগুলি আবার বুঝতাম না। তো তখন আর এখনকার পার্থক্য এমন যে আমি আর কোনো মিল খুঁজে পাই না এখন। কিন্তু ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু রাজনীতিবিদ হয়ে গেলেন, মানে কোন পরিচয়টা আগে? ওই দিক থেকে যদি আমি বলতে যাই, তাহলে আমি মনে করি ব্যবসায়ী হিসেবে পরিচয় থাকাই ভালো আমার, রাজনীতিবিদ পরে আসে। এখন থেকে 20 বছর আগে যে রাজনীতি ছিল, এখন তো আর সেই রাজনীতি নাই। আমার সাথে সবাই সুসম্পর্ক ছিল, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, এগুলি কোনো ইস্যু ছিল না তখন। ইদানিংকালে কে কোন রাজনীতি করে, কে কোন মতাদর্শের অনুসারী, এটা একটা বড় প্রশ্ন দাঁড়াইছে আমাদের সমাজে। সেই জন্যই আমি মনে করি যে তখনকার আর এখনকার দিনে, ধরুন 20 বছর আগেও আমাদের যে ধরুন আমরা জীবনযাপন করতাম, যে ধরনের বন্ধুবান্ধব ছিল, এখন আর সেরকম নাই। আমরা চাই যে আমাদের সমাজে পুনরায় আগের মতো একটা একতা ফিরে আসুক, যেখানে সবাই সবার বন্ধুবান্ধব, ভাই ভাই, কে কোন রাজনীতি করে, কে কোন ব্যবসা করে, এগুলির জন্য পরিচয় হয়ে না দাঁড়ায়। এখন ঈদে কি করা হয়? এখন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে তাড়াতাড়ি গোসল টোসল করে নামাজে যাই। নামাজের একটা নির্দিষ্ট টাইম আছে। আমাদের ছোটকালে আবার অত নির্দিষ্ট টাইম ছিল না, সবাই যখন একত্র হইতো তখন নামাজটা হইতো। তাতে 15-20 মিনিট যদি লেট হয় কোনো অসুবিধা ছিল না। এখন তো আমাদের আশেপাশে যে মসজিদগুলো, এগুলি একটা পার্টিকুলার টাইমে আপনাকে নামাজ পড়তে যেতে হয়। তো নামাজ পড়ে আসলে কিছু বন্ধুবান্ধব আসে, বাড়িতে কিছু মিষ্টি পাকায়, মানে যেগুলি নর্মাল ঈদের সময় হয় আর কি, সেমাই পাকায়। এই ঈদে বন্ধুবান্ধব কিছু আসে, আমরাও যাই আমাদের আত্মীয় স্বজনদের দেখা করার জন্য বিকেলের দিকে। কিন্তু গ্রামে কিন্তু অন্যরকম ছিল। গ্রামে এক বাড়ি থেকে আরেক বাড়িতে আমরা যেতাম, হাঁটাহাঁটি করতাম বা আত্মীয় দেখতে যেতাম যারা 2 মাইল 3 মাইল দূরে। এখন তো আর ওরকম না, এখন জাস্ট যাওয়া আসা, গাড়িতে যাই, গাড়িতে আসি।
এটা কোনো মানে এটাকে একসাথে করা যাবে না। আপনার ব্যবসায়ী আব্দুল আউল মিন্টু এবং রাজনীতিবিদ আব্দুল আউল মিন্টু, মানে পার্থক্য কোথায় আসলে ঈদের দিনে? পার্থক্য তো একটা, ধরুন এখন ঈদের দিন আমরা একটু রাজনীতিবিদদের সাথেও দেখা করতে যাই, আত্মীয় স্বজন ছাড়া। এটি রাজনীতি করার কারণে? এরা রাজনীতি করার কারণে। রাজনীতি যদি আমি না করতাম তাহলে তো সেখানে যাওয়া লাগতো না। যেমন মনে করেন ঈদের দিন অবশ্যই আমরা দেখা করতে যাই আমাদের দলের নেত্রীর সাথে, বা এখন তো অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব নাই। 2 নম্বর হলো যদি অনেক সময় দাওয়াত পাই বঙ্গভবন থেকে, বিকালের দিকে সেখানে যেতে হবে, সেখানে যাইতে তো 3-4 ঘন্টা লাগে। তো সেখানে আবার অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, এরা ইন্টেলেকচুয়াল আছে, ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে। ওইটা একটা এক ধরনের মিলন মেলা, যেটা ছোটকালে আমরা পাইনি। বেসিক্যালি আপনি যদি ধরেন একটা তো আনন্দ আছে ঈদের, এই আনন্দটা বেসিক্যালি এখন যেটা সেটা হলো যে এই বন্ধু বান্ধব অনেকগুলো আমরা একত্রিত হতে পারি কোনো না কোনোভাবে। হয় বিকেলে আমরা একজন একজনকে দাওয়াত করি, অথবা বিশেষ করে যদি সরকারি কোনো দাওয়াতে যাই তাহলে সেখানে কিন্তু সব ধরনের লোকজন আসে। এটাই হলো মেইন আমার মনে হয় এখন ঈদের দিনে। আমরা শুনেছি যে আপনি 73 বছর বয়সেও একটি এলএলএম করেছেন বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়ের উপরে। মানে সেই গল্পটা একটু শুনতে চাই যে কেন আপনার কাছে মনে হলো যে এই বয়সে আপনি ব্যবসায় খুব সফল একজন মানুষ এবং রাজনীতিতেও সফল, এর পরেও এই বয়সে এসে কেন এই গ্র্যাজুয়েশন নিতে হলো? শুনুন, আমি এক এক সময় এক এক ধরনের ব্যবসা করছি। প্রথমেই আমি শুরু করছি শিপিং, জাহাজে আমি চাকরি করতাম। 1971 সালে আমি জাহাজ থেকে নেমে যাই, আমেরিকাতে ছিলাম। সেখানে আবার জাহাজ বিষয়ে লেখাপড়া করছি, সেখানে আমি মাস্টার ডিগ্রি করছি ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, অর্থাৎ পরিবহন অর্থনীতিতে বা পরিবহন ব্যবস্থাপনা, দুইটা মিলেই। পরবর্তীকালে আমি কৃষিতে খুব মনোযোগ দিই, বিশেষ করে গত 15 বছর। তখন আমি আবার কৃষি নিয়ে লেখাপড়া করলাম, কৃষি অর্থনীতিতে আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার ডিগ্রি করলাম। সেটি কবে? সেটা ছিল 2013 সনে। তারপরে আবার দেখলাম যে বাংলাদেশের যে অবস্থা, হিউম্যান রাইটস বলেন, বাংলাদেশের মানুষের উপর যে অন্যায় অবিচার আমি দেখতেছি, তখন বললাম যে একটু আইনগুলা পড়ি, বিভিন্ন আন্তর্জাতিক আইন কি বলে। ওইটা ওই 2-1টা পড়তে পড়তে পরে পুরো মাস্টার ডিগ্রি করলাম। কিন্তু মাস্টার ডিগ্রি করতে গিয়ে আমি কিন্তু আন্তর্জাতিক অর্থনৈতিক লতে মাস্টার করি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইকোনমিক লতে। তো বাট আমার মেইন ফোকাস ছিল লিবার্টি, ইকুয়ালিটি, ল, এগুলি। তো এখন সেজন্য আমি বলি যে দেখেন এক এক সময় এক এক ইন্টারেস্ট মানুষের জায়গায়, জীবন প্রবাহের সাথে মানুষের ইন্টারেস্টও চেঞ্জ হয়। মানে এই বয়সে আপনি প্রেরণাটা কোত্থেকে পেলেন? জ্ঞান অর্জন করার কোনো সময় নেই, মানে শেষ হয় না কোনো দিন। আর আপনি যতই চেষ্টা করেন সব বিষয়ে আপনার জ্ঞানী হতেও পারবেন না। তো আমি যখন আমার জীবন চলার সাথে সাথে যখন গেলাম যাচ্ছি, যখন যেটা আমি প্রয়োজন মনে করি দেশের জন্য, সমাজের জন্য, আমার নিজের জন্য জ্ঞান অর্জন করা, প্রেরণা কিন্তু সেটাই। এটা নতুন কোনো মানে আহামরি কিছু না। কিন্তু এখন ধরেন আমি অনেকের সাথে কথা বলতে পারি অনেকগুলা বিষয়, যেটা আগে আমি পারতাম না। এই বয়সে লেখাপড়া করা তো ইজি না, কিন্তু আমি কিন্তু খুব ইজি নিছি। আমার কোনো অসুবিধা হয় নাই, বরঞ্চ আমি যত লেখাপড়া করছি শেষের দিকে রেজাল্ট আগের থেকে ভালো করছি। তো তার মানে হলে এখন বেশি মনোযোগ বৃত্তি দেন আগে থেকে। এটা কি আপনি যে দল করতেন সেই দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, মানে রাজনৈতিক কারণ কিনা? দেশে যে অন্যায় অবিচার, যে হিউম্যান রাইট ভায়োলেশন যেগুলি দেখলাম, এগুলি ঘাটতে গিয়ে, এগুলি খুঁজতে গিয়ে, এগুলি আন্তর্জাতিক মানদণ্ডে এগুলি কি হওয়া উচিত, এগুলি চিন্তা থেকেই কিন্তু লটার লেখাপড়া করছে। আপনার সফলতার গল্প একটু শুনতে চাই আমরা, আমাদের দর্শকরাও জানতে চায় আপনার মধ্যে একজন সফল ব্যবসায়ী যার সামনে পেছনে কোনো আসলে কাদা নেই। প্রথমত আমি জাহাজে চাকরি করতাম, দ্যাট মিনস আমি তখন বিদেশে ঘুরতাম জাহাজে। 3.5 বছর জাহাজে চাকরি করার পরে আমি আমেরিকাতে ছিলাম 1971 সালে মার্চ মাসে। তখন আমি এপ্রিল মাসেই জাহাজ থেকে নেমে যাই, সেটা ছিল পাকিস্তানি জাহাজ। জাহাজ থেকে নেমে যাওয়ার পর আমি চিন্তা করলাম এখন কি করব, এখন তো আমি ফেরত দিতে পারছি না। তখন আমি আবার সেখানে লেখাপড়া আরম্ভ করি। এখানে যে লেখাপড়া করছি আমেরিকাতে, এখানে লেখাপড়া করছি মেরিন একাডেমিতে। এখানে ডিপ্লোমা ছিল আমার নটিক্যাল সায়েন্সে, অর্থাৎ জাহাজে ক্যাপ্টেন হওয়ার জন্য যে লেখাপড়া লাগে সেটা। তারপরে ওখানে গিয়ে আমি আবার বিএসসি পাস করলাম ট্রান্সপোর্টেশন ইকোনমিক্সে, তারপরে মাস্টার্স করলাম ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টে।
আবার তখন জাহাজের কাজে করতাম, কিন্তু জাহাজের অফিসে চাকরি করতাম। সেখানে 10 বছর চাকরি করার পরে আমি 82 সনে জাহাজ ব্যবসা করতেই বাংলাদেশে ফেরত আসি। তখন কিন্তু এত লোক জাহাজে ব্যবসা ছিল না, এত লোক। আর আমেরিকান কোম্পানিগুলোর সাথে আমার খুব ভালো পরিচয় ছিল তখন, আমেরিকাতে চাকরি করার সুবাদে। তখন আমেরিকান কোম্পানিদের, আমেরিকান জাহাজ কোম্পানি কিছু মালিকের প্রেরণায় আমি দেশে ফেরত আসি। বিকজ তখন ওরা বড় বড় জাহাজ বাংলাদেশে নিয়ে আসতো, বেসিক্যালি গম নিয়ে। এগুলি ডিসচার্জ করা খুব মুশকিল ছিল, খালাস করা। তখন আমি তাদেরকে সাহায্য করতাম। সেই থেকে আমার জাহাজের ব্যবসাটা শুরু 1982 সন থেকে। এরপরে জাহাজের পরে ধরুন 1990 সন থেকে আমি টেক্সটাইল মিল করলাম, একটা কার্বন রড ফ্যাক্টরি করলাম, তারপরে ব্যাংকিং ইনভলভ হলাম, ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভলভ হলাম। তারপরে ধরেন আরও যা, ইভেন রেস্টুরেন্ট ব্যবসা করছি আমি। এবং পরবর্তীতে আপনি এফবিসিসিআই সভাপতিও হয়েছিলেন। এফবিসিসিআই সভাপতি তো আমি দুবার হয়েছি। প্রথমবার হলাম 1998-এ, দ্বিতীয়বার 2004 সালে। সো আমি দুইবার এফবিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম। সেজন্য আপনি আপনার রাজনীতিবিদের চেয়ে ব্যবসায়ী পরিচয়টাকে এগিয়ে রাখতে চান নিশ্চয়ই। এটা আছে, আমি এখনো তো পুরো দিনই ব্যবসায়ীদের সাথে কথা বলি। নট দ্যাট আমি ওদের সাথে ব্যবসা করি, বাট ব্যবসায়ীদের যে কোনো সমস্যা হলেই অনেকে আমার কাছে আসে, তারা মনে করে যে আমি হয়তো ধ্যান দরবার করে সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো আমি প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনোভাবে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করি। নিশ্চয়ই আমরা এই গল্পে আবারও ফিরবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুল আউয়াল মিন্টু। আমরা যে কথার উপকথনে অনুষ্ঠানে একটি নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। যে কথার উপকথনে অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক। আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুল আউয়াল মিন্টু, যিনি একাধারে সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। আমরা আবারও স্বাগত জানাচ্ছি জনাব আব্দুল আউয়াল মিন্টু আপনাকে। আমরা শুনছিলাম আপনার গল্প, আপনি একজন সফল ব্যবসায়ী, রাজনীতিবিদের চেয়ে ব্যবসায়ী পরিচয়টাকে সবার আগে রাখতে চান। আপনি রাজনীতিবিদ কিভাবে হয়ে উঠলেন? যে আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম 1982 সন থেকেই 2000 সন পর্যন্ত। এটার একটা পারিবারিক রিজন ছিল। আমার ওয়াইফের সাথে আমাদের এখন যিনি পালিয়ে গেছেন ওই প্রধানমন্ত্রীর বোনের সাথে একসাথে লেখাপড়া করছে। তো সেই হিসাবে তখন থেকে পরিচিত, বিয়ের পরপরেই ওনাদের সাথে পরিচিত ছিলাম। সেই হিসাবে আওয়ামী লীগের সাথে রাজনীতি বলতে আমি তো কোনোদিন ইলেকশন করিনি। জাস্ট যখনই রাজনীতির জন্য সাহায্য সহযোগিতা প্রয়োজন হতো, নট নেসেসারি ফাইন্যান্সিয়াল না, ইলেকশনের সময় তো অনেক কাজ করতে লাগে। তো 2000 সন পর্যন্ত আমি আওয়ামী লীগের সাথেই ছিলাম। 2000 সনে আমি যোগ করি বিএনপিতে এসে ফর্মালি। সেটা ছিল আমার রিয়েল ফর্মালি, যদি আপনি ধরেন মানে আনফর্মাল পলিটিক্স। এর আগে ছিল ইনফর্মাল। এই জন্য আমি কোনোদিন আওয়ামী লীগের মেম্বারও হই নাই, আর আওয়ামী লীগের কোনো অফিস হোল্ডারও ছিলাম না। মানে দলীয় পদ বা আমি কিছুই কোনোদিন ছিলাম না। আমি দরকারও মনে করি নাই, চাইও নাই, এবং আমি কোনো ওই ধরনের রাজনীতিও করিনি। কিন্তু 2000 সনের পরে এসে, মানে বিএনপিতে জয়েন করার পরেই ফর্মালি আমরা মনে করতে পারেন যে আমি ফর্মালি রাজনীতিতে এসেছি। তো তখন থেকে বিএনপিতেই আছি, এবং এখন বিএনপি রাজনীতির সাথে জড়িত। যখনই বিএনপি পার্টি হিসাবে মনে করে যে আমার দরকার আছে, যে কোনো কাজেই বলে সেটা করতেছি, এই আর কি। রাজনীতি করতে গিয়ে আপনার সুখের কিংবা দুঃখের কোনো স্মৃতি যদি থাকে, বেদনার কোনো স্মৃতি থাকে? এটা তো একটু আগে আমি বলছি, আমাদের সমাজের সমাজ ব্যবস্থাপনা বলেন, সমাজের রাজনীতি বলেন, অনেক পরিবর্তন হয়ে গেছে গত, আপনি বলতে পারেন যে 2007-এর পরে। আগে তো কোনোদিন এগুলি দেখি নাই যে আপনি যদি আওয়ামী লীগ করছি, কোনোদিন কোনো বিএনপি লোকের সাথে তো আবার কোনো সমস্যা হয় নাই। কিন্তু দেখা গেলো যে 2009 সালের পরে আমাদের জাতি হিসাবে এমনভাবে বিভক্ত হতে লাগলো আমাদের সমাজ, যে আপনি যদি এখন বিএনপি করেন তাহলে আপনি মনে করেন দেশের শত্রু, সমাজের শত্রু। তো গত 16 বছরে, গত 15-16 বছরে আমি তো একবার বিদেশ গিয়ে থেকেছি প্রায় 7-8 মাস একসাথে। আমার নামে প্রায় 31টা কেস ছিল, এখনো আছে, এখনো উঠে নাই। এই 31টার ভিতরে বিভিন্ন টাইপের কেস। ওই হেফাজতের সময় 4টা কেস দেওয়া হয়েছে আমার নামে, পুলিশ মারার কেস। তার পরবর্তীকালে এই পুলিশ মারা, এই অস্ত্র ব্যবহার করা, অস্ত্র তো আমি কোনো ধরেই নেই। তারপরে ধরেন যখনই কোনো একটা সমস্যা হয় তখনই পালাইতে হয় বাসা থেকে।
এই 2015 সালে একবার 3 মাস পালিয়েছিলাম, যেটা পুলিশ ধরে নিয়ে না যায়। তারপরে আবার এই জুলাই মাসের জুলাই আগস্টেও আমি কিন্তু অক্টোবর 28 থেকে যে ঘর ছাড়া হয়েছি, বেসিক্যালি একবার কোনো অসুবিধা হয় না, জানুয়ারি মাসে ইলেকশনের পরে কয়েকদিন আবার আপনার এই জুলাই মাসের আবার সমস্যা হলো, তোমার আবার পালাইলাম। মানে পালাইলাম মানে এই জুলাইয়ের অভ্যুত্থানের সময়, এই জুলাইয়ের অভ্যুত্থানের সময় আবার বেরিয়ে আসছি আগস্ট মাসের 5 তারিখ বিকালে। এটা হওয়ার কথা না একটা সমাজে। আপনি আপনার রাজনীতি করেন, আপনার একটা মত আদর্শ থাকতে পারে, কিন্তু এ নিয়ে আননেসেসারি আপনাকে জেলে নিয়ে যাওয়া। ইতিমধ্যে আমি 2বার অলরেডি জেলে গেছি, একবারও 1/11-এর সময়, আবার আপনার 2015 সালের দিকে জাস্ট ইলেকশনের সময় জেলে। কতদিন জেলে থাকতে হয়েছে? 2007-এ ধরেন অ্যাবাউট 4.5 মাস, আর 2015-তে অ্যাবাউট 3 মাস। আপনার ব্যবসায়ী জীবন, রাজনৈতিক জীবন দুইটাকে কিভাবে আলাদা করবেন? আমার বয়স তো বেড়ে গেছে, তো আমি তো আর এত ব্যবসা এখন করি না, কারণ আমার তো বয়সে কতগুলা ব্যাপার আছে। তো আমার ছেলে আছে, ছেলেরা ব্যবসা করে, আমি ওদেরকে সাহায্য করি। 2, রাজনীতি করি অতটুকুই যতটুকু আমার পার্টি আমাকে মনে করে যে পার্টির জন্য দরকার। আমি গায়ে পড়ি এমন কিছু করি না যে আমাকে মানে বড় পদ পেতে হবে অথবা মন্ত্রী হতে হবে, এগুলির জন্য আমি কোনো রাজনীতি করি না। আমি যেটুকু রাজনীতি করি, আমি যদি মনে করি যে ইভেন যদি আমি একটা পার্টিও করি, একটু আগে যেটা বললাম অন্য দলের সাথে যখন ছিলাম, তখনও কিন্তু আমি যেটা দেশের জন্য ভালো সেটাই বলছি প্রধানমন্ত্রীকে। পরবর্তীকালে যখন বিএনপিতে ছিলাম, তখনও যেটা দেশের জন্য ভালো মনে করি সেটাই আমি করছি। যেমন এফবিসিআই প্রেসিডেন্ট হিসেবে তো একটা রোল থাকে দেশের, স্পেশালি দেশের ব্যবসা বাণিজ্য প্রসার, দেশের বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, এসব ব্যাপারে তো এফবিসিসিআই প্রেসিডেন্টের একটা ডিস্টিংক্ট রোল থাকে। সো আমি সেই রোলটা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আপনার জীবনে আপনি ব্যবসায় অনেক সফল, রাজনীতিতেও আপনি সফল, পরিবারে সফল, সমাজেও আপনি সফল, একজন সফল সমাজসেবকও এবং জনপ্রিয় ব্যক্তিত্ব। আপনার জীবনে এত সফলতা, কোনো কি অপূর্ণতা আছে? একটা মানুষের তো লাইফে অনেকগুলো স্টেজ থাকে, যেটা আপনি খালি ব্যবসা রাজনীতি বললেন। আমি মনে করি প্রাথমিক যে সফলতা সেটা হলো আপনি লেখাপড়া ঠিক মতো করলেন কিনা। আমি মনে করি যে আমি স্যাটিসফাই, একটা মানুষ যতটুকু মানে আপনার লেখাপড়া করা দরকার অতটুকু ইনশাল্লাহ আমি করছি। 2, আরেকটা হলো যে আপনার পারিবারিক জীবন। আমার বিয়ের এখন 51 বছর চলছে। তো আপনি বলতে পারেন যে সেই দিক থেকে কোনো পরিবারে কোনো অশান্তিতে নাই। 3 নাম্বার হলো আমার 3টা ছেলে আছে, ছেলেরা বড় বড় হয়ে গেছে। তো আমি সফলতা দেখি কিন্তু অন্যভাবে, সফলতা দেখি যে আপনার পারিবারিক জীবন ঠিক আছে কিনা। 2, আপনার ছেলে বা মেয়ে থাকলে তাদের সফলতা কতটুকু। তা আমার 3 ছেলে আমেরিকাতে লেখাপড়া করছে, 3 ছেলে মাস্টার ডিগ্রি করছে, 3 জন ফেরত আসছে। আপনি একজন সফল পিতাও। সফল পিতা যদি বলেন তাহলে আমি মোর খুশি হব, কারণ বিকজ ব্যবসা বা রাজনীতি এগুলি খুব ইম্পর্টেন্ট জিনিস না আমার মনে হয় একটা জীবনের মানুষের লাইফে। রিয়েল সফলতা হইল পারিবারিক, রিয়েল সফলতা হইল আপনার যদি ছেলে মেয়েকে ঠিকমতো মানুষ করতে পারে। আপনার পরিবারও রাজনীতির সঙ্গে যুক্ত, শুধু আপনিই নন, ব্যবসার সঙ্গে যুক্ত, আপনার স্ত্রীও ব্যবসার সঙ্গে যুক্ত, স্বনামধন্য একজন ব্যবসায়ী। আপনার ছেলে এখন বাফুফের প্রেসিডেন্ট, অন্য ছেলেরাও ব্যবসা করছেন। মানে কিভাবে আসলে সম্ভব এত কিছু, একটা মানুষ ব্যবসা, রাজনীতি, পরিবার, সমাজসেবা সবকিছুতে এত সফলতা কিভাবে? সফলতা তো ওখান থেকে আসে যে প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, যে যাত্রা করতেছে। আমার বউ বেসিক্যালি মহিলা এন্টারপ্রেনারদের নিয়ে, মেয়েরা যেন ব্যবসা বাণিজ্য করতে পারে, সমাজের জন্য তারা কন্ট্রিবিউশন করতে পারে, তারপরে অর্থনীতিতে কন্ট্রিবিউশন করতে পারে, সেই জন্য সে সবসময় মহিলাদের নিয়ে ব্যস্ত আছে। আবার আমাদের অফিসেও বসে। আমার বড় ছেলে 3 ছেলেই একদম ছেলেবেলা থেকেই ফুটবল খেলতো। তো বড়টা খেলতে 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 এখন ফুটবলের প্রেসিডেন্ট হয়ে গেছে, তাবিদ আওয়াল সাহেব। আবার 2বার সে মেয়র ইলেকশনও করছে। এবং যদি আসলে ইলেকশন হতো, আমাদের ধারণা যে হয়তো তাবিদ আওয়াল মেয়র হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। যাই হোক, আল্লাহ কপালে যেটা রাখছে সেটাই, সে 2বার মেয়র ইলেকশন করছে। তো আপনি বলতে পারেন যে
দুইবার মেয়র ইলেকশন করছে, এখন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, বিদেশ থেকে মাস্টার ডিগ্রি করে আসছে। সো ওই দিক থেকে তো আমি পিতা হিসাবে আই এম ভেরি প্রাউড মনে করি। আমি আপনার সন্তানদের গল্প আরো শুনতে চাই। আপনার একজন সন্তানও আছেন বাসায়, আমরা তার সঙ্গে নিশ্চয়ই আমরা কথা বলবো। তার আগে আমরা একটু জানতে চাই, আপনি বলেছেন যে আপনার পারিবারিক জীবন 51 বছরের, আপনার স্ত্রী একজন সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, তার সঙ্গে আপনার প্রথম পরিচয় আপনার বাড়ি ফেনীতে এবং আপনার স্ত্রীর মানে শ্বশুর বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, আমি যতটুকু জানি। প্রথম পরিচয় কিভাবে হলো, কিভাবে আপনারা? প্রথম পরিচয় মানে প্রথম পরিচয় তো বিয়ে হয়ে গেছে, প্রথম বেশি দিন লাগে ভাই। এটা কারণটা আমার আমার ওনার বড় বোন আমেরিকাতে থাকতো, আমার বায়রা সহ। ওনাদের সাথে ওনাদের মাধ্যমেই এখানে পরিচয় হয়েছে। আমি বাংলাদেশে এসেছি মাত্র 3 সপ্তাহের জন্য 1974-এ। ওই 3 সপ্তাহের ভিতরে আমি দেখছি পছন্দ হয়েছে, ওনাদেরও আমার পছন্দ হয়েছে, আমাকেও পছন্দ হয়েছে। বাট আমরা 1 সপ্তাহের ভিতরে বিয়ে হয়ে গেছে। এখনকার বিয়ে তো একটু আলাদা, গ্রামে ঠিক আছে, কিন্তু শহরে তো বিয়েও আলাদা হয়ে গেছে, শুধু ঈদ না। তো ওই 74-এ দেখা হয়েছে, 74-এ ওই প্রথম সপ্তাহে দেখা হয়েছে, পরের সপ্তাহে বিয়ে হয়েছে, তারপরের সপ্তাহে আমেরিকায় চলে গেছে আমার সাথে। আপনার জীবনে মানে সুখের কোনো স্মৃতি আমরা একটু জানতে চাই, পাশাপাশি দুঃখের কোনো স্মৃতি যদি থাকে। দুঃখের তো বলা যাবে না কিছু, এমন কিছু আমি দুঃখ পাই না। আমি মনে করি আল্লাহর হুকুমে যা হয় তাই হবে। সুখের হইল, ধরেন প্রথম যদি একটা মানুষের প্রথম ছেলে হয়, আচ্ছা, এর থেকে বড় সুখের আর কি আছে। তারপরে যখন সেকেন্ড ছেলে হয় তো আরো সুখ, তো থার্ড ছেলে হইলে আরো ইউ ফিল হ্যাপি। মেয়ে হইলে একটু বেশি খুশি হইতাম, কারণ এ বাড়িতে আবার কোনো ওই মেয়ে নাই। এখন সেজন্য বলতে যে আমি মনে করি যে সবচেয়ে খুশির পার্ট আমার ছেলেদের জন্ম, ছেলেদের লেখাপড়া। কোনোদিন কোনো ছেলের ব্যাপারে আমার কাছে কেউ কোনোদিন কমপ্লেন করে নাই যে কারোর সাথে মারামারি করছে, কিছু করছে। লেখাপড়া নিয়ে কোনোদিন চিন্তা করে নাই। তো এগুলি আমি মনে করি সফলতা, এগুলিতে সুখ নিহিত। আর বাকি যেগুলি ব্যবসা বাণিজ্য বলেন, আজকে আপনি হয়তো কিছু টাকা বেশি বানাচ্ছেন, কালকে হয়তো একটু লস করতেছেন, এখানে সুখ দুঃখের কিছু না, এটা হলো নর্মাল পার্ট অফ দ্য লাইফ। জি, এই গল্প আমরা আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, যে কথার উপকথনের অনুষ্ঠানে জনাব আব্দুল আল মিন্টু আমাদের সঙ্গে আছেন, তার আরও অজানা গল্প আমরা শুনবো, তবে একটি বিরতি থেকে ফিরে এসে। কোথাও যাবেন না। যে কথার উপকথা নয়, দেশ টিভির বিশেষ আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ জনাব আব্দুল আল মিন্টু। আমরা তার সঙ্গে কথা বলছিলাম, আপনার পরিবারের গল্প শুনছিলাম। ঈদের এই দিনে আসলে আপনার ছেলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, জনাব তাফসির আওয়াল। কিভাবে ছেলে নাতি পরিবারের সঙ্গে ঈদ কাটছে? আপনি এটা যদি বুঝতে পারেন যে এগুলো একটা পারিবারিক ধারাবাহিকতা, যখন আমার ছেলেরা আমার সাথেই থাকে, এটাও একটা আমি মনে করি এক ধরনের সফলতা। বড় ছেলে এখন আমার নাতিরা কিছুদিন ব্যাংককে লেখাপড়া করতেছে, বা আবার চলে আসবে এবছর আমেরিকান স্কুলে যখন ভর্তি হবে। কোভিডের সময় গেছিল, তখন তো এখানে কোনো স্কুল ছিল না কোভিডের সময়। আপনি নিজে তো সফল, রাজনীতিতে সফল, ব্যবসায় সফল, আপনার পরিবার এবং আপনার পরিবারের যে সদস্য, আপনার ছেলেদেরকে কিভাবে সফলতার জায়গায় নিয়ে গেলেন আপনি? আমি যেটা করছি ছোটকালে, যে আমি ওদেরকে কোনটা ভালো কোনটা মন্দ, আমাদের তো একটা ইসলামিক বৈশিষ্ট্য আছে লাইফের, ইসলামিক বৈশিষ্ট্যকে সামনে রেখেই কোনটা ভালো কোনটা মন্দ সেটা ওদেরকে বলার চেষ্টা করছি, এবং এটা লিখিতই বলছি আমি, যে এই জিনিসটা ভালো না, এই জিনিসটা ভালো, এটা আমাদের ধর্মের বাইরে, এটা আমাদের ধর্ম অনুযায়ী ঠিক আছে, এটা আমি লিখিতই ওদেরকে বলছি। তো বাকিটা তো সফলতা অর্জন করা তাদের ব্যাপার। তো আমার তরফ থেকে যখন সফলতা বলতে আমি যেটা বুঝি, আমি যখন দেখি যে তারা ব্যবসায় মোটামুটি সফল হচ্ছে, মানুষ তাদের নামে বদনাম করে না, মানুষ বলে যে ছেলেটা ভদ্র, অথবা যে যা করতে চাচ্ছে, যেমন মনে করেন বড় ছেলে, সে ফুটবল খেলতো, সে ফুটবল ফেডারেশনের 2বার ভাইস প্রেসিডেন্ট ছিল, ন্যাচারালি এখন সে চাইবে প্রেসিডেন্ট হতে। এবার চাইছে, এবার 128টা ভোটের ভিতরে 125 ভোট পেয়ে সে প্রেসিডেন্ট হয়েছে। তো আমি মনে করি এই সফলতা তো তার সফলতা, তার উদ্যোগ ছিল, উদ্যম ছিল, আগ্রহ ছিল, এবং সেটা সে সাকসেসফুলি ওই পজিশনে যেতে পারছে। এখানে আছে মেজু ছেলে, হ্যাঁ মেজু ছেলে হলো ওটা হলো তাবিদ আওয়াল, যে বড়টা এলো তাফসির আওয়াল, এ হলো মেজোটা। আর ছোটটাই আমেরিকাতে মাস্টার ডিগ্রি করছে, আছে এখন, কিন্তু সে এখন মক্কা শরীফ আছে, উমরা হজ করতে গেছে। জি, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলি। জনাব তাফসির আওয়াল, আপনাকে
ঈদ মোবারক এবং শুভেচ্ছা। দেশ টিভির এই বিশেষ আয়োজন যে কথার উপকথন অনুষ্ঠানে আসলে আমরা জনাব আব্দুল আউয়াল মিন্টুর ব্যবসায়িক এবং রাজনৈতিক জীবনে যে সফলতার গল্প শুনছি, কিন্তু তার পারিবারিক জীবনেও তিনি ভীষণ রকম একজন সফল ব্যক্তিত্ব। আসলে আপনারা যে সফলতার জায়গায় পৌঁছেছেন সেটি আসলে কি অনুপ্রেরণা পেয়েছেন আপনার বাবা থেকে? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ধন্যবাদ আপনাদেরকে। আমার আব্বার কথা বলতে গেলে এবং সফলতার কথা বলতে গেলে আমি মনে করি ওনার যে মনোযোগটা ছিল পড়াশোনার উপরে, আচ্ছা, নিজের পড়াশোনার উপরে, আবার ছেলেদেরকেও মানুষ করা, পড়াশোনা করে এবং পড়াশোনার ভ্যালিউটা শেখানো, এটা আমি মনে করি ওনার মানে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আমাদের জীবনে। ওনার ছোটকাল থেকে বলেছিল আমাদেরকে দ্যাট ব্যাচেলার ডিগ্রিও করতে হবে, মাস্টার্স ডিগ্রিও করতে হবে। তো আমার বড় ভাই তো উনি বলেছেন জর্জ ওয়াশিংটন। আমরা তিনজনই এখানে আমেরিকান স্কুলে পড়াশোনা করেছি ঢাকাতে সারা জীবনে। তারপরে আমার বড় ভাই গিয়েছিল জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে, ওইখানে ওনার ব্যাচেলার্স এবং মাস্টার্স করে উনি 2001-এ ফিরত চলে আসলেন বাংলাদেশে ব্যবসাতে যোগ দেওয়ার জন্য। আমি প্রথমে ব্যাচেলার্স ডিগ্রি করেছিলাম টেলিকমিউনিকেশনসে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে। তারপর আমি লন্ডনে যাই, ইউরোপিয়ান বিজনেস স্কুল লন্ডন থেকে আমার মাস্টার্স ডিগ্রি করি অন্টারপ্রেনারশিপ এন্ড ম্যানেজমেন্টের উপরে। তারপরে 2005-এ আমিও ফিরে আসলাম বাংলাদেশে ব্যবসাতে যোগ দেওয়ার জন্য। এবং আমার ছোটো ভাই সাফাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বস্টনে, উনিও ওনার ব্যাচেলার্স এবং মাস্টার্স ওইখান থেকে মার্কেটিং এবং ফাইন্যান্সে করে এবং উনি 2011-তে হয়তো বা বাংলাদেশে ফেরত আসলেন। আপনি তো এখন ব্যবসা করছেন? আমি ব্যবসা করছি। রাজনীতি করার ইচ্ছা আছে? না, আমার মনে হয় পরিবারে দুইজন আছে রাজনীতিবিদ, এর চেয়ে বেশি অথবা একটু বেশি হয়ে যেতে পারে, তা আমার ওরকম কোনো ইচ্ছা নেই। মানে আপনারা ছোটবেলায় একরকম ঈদ করেছেন, এখন ঈদটা কেমন কাটছে? যদি আপনি আমাকে বলেন বাংলাদেশে থাকা সবচেয়ে ভালো সময় কোন সময়, আমি বলবো ঈদের সময়। কারণটা হলো ঢাকা শহরে বড় হয়েছি আমরা একটা খালি ঢাকা শহর পেয়েছিলাম। এখন এই খালি ঢাকা শহরে দেখা যায় না। ভালো কারণে অবশ্যই আমাদের অনেক উন্নয়ন হয়েছে বাংলাদেশের এবং ঢাকা শহরে। তবে এই যে জাম জট, আগে যেরকম হেঁটে যেতাম, এখন আর ওই সুযোগটা অনেকটা কম হয় বিভিন্ন কারণে। এক হলো সময়ের কারণে, যানজটের কারণে, বা পলিউশনের কারণে, বা রাস্তাঘাটের অবস্থার কারণে। তো ঈদ হলো এমন এক সময় যে ঢাকা শহরটা একটু খালি হয়ে যায়। তো ঢাকা শহরটাকে আমরা মানে একটু এনজয় করতে পারি, বিভিন্ন জায়গায় হেঁটে যেতে পারি, ওল্ড টাউনে যেতে পারি যখন চাই, আবার যদি চাই গাজীপুরে যেতে, একটু ঢাকার বাইরে খুব সহসায় চলে যেতে পারি। তবে ঈদটাই আমার কাছে পারিবারিক দিক থেকে, বন্ধুদের দিক থেকে এবং একটা খালি ঢাকা শহরের দিক থেকে এই সময়টা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আপনার মাও কিন্তু একজন সফল উদ্যোক্তা ব্যবসায়ী, মানে আপনি ব্যবসায়ী থাকতে চান? ব্যবসায়ী থাকতে চাই, তবে ছোটকাল থেকে তো একটা বাসা, এমন একটা বাসায় বড় হলাম আমরা, যে এখানে বাসায় ব্যবসাও ছিল, এই বাসায় রাজনীতিও ছিল, আবার এই বাসায় সোশ্যাল সার্ভিসও ছিল, পাবলিক সার্ভিসও ছিল। ছোটকাল থেকে দেখতাম আমার আব্বা ধরেন গ্রামগঞ্জে অনেক যেত, দাগনভূঞা ফেনীতে অনেক যেত। ওইখানে ধরেন আমার ছোটকাল মানে বয়স ছোট হওয়া থাকতেই একটা কলেজ আমার আব্বা এবং আমার আম্মা বানালো, এখানে ইকবাল মেমোরিয়াল কলেজ, ওখানে তারপরে 2-3টা স্কুল বানালো। তো এইগুলা জিনিস ছোটকাল থেকে দেখলে এগুলো আবার মনে রয়ে যায়, একটা দায়িত্ব রয়ে যায়, দেশের জন্য না হলে একটা মানুষের জন্য বা গ্রামের জন্য, বা যাদেরকে ধরেন সাহায্য লাগবে ওদের জন্য সোসাইটিতে। তো ওই দিক থেকে আমি মনে করি দ্যাট মানে এই বাসায় বড় হওয়াটা শুধু ব্যবসা না, অনেক কিছু আমরা দেখতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। এখন একটা সময় আসছে যে এই শিক্ষাগুলোকে হয়তো বা ব্যবহার করা ব্যবসায়ী দিক থেকে, আবার পাবলিক সার্ভিস বা সোশ্যাল সার্ভিস দিক থেকে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবারও যাচ্ছি জনাব আব্দুল আউয়াল মিন্টু আপনার কাছে। আর শেষ জীবনটা আসলে কিভাবে কাটাতে চান, আপনার স্বপ্ন কি? আমার ছেলেদের লেখাপড়ার ব্যাপারে অ্যাকচুয়ালি বহু কৃতিত্ব বহন করে আমার ওয়াইফ, মানে নাসরিন আউয়াল মিন্টু। নাসরিন আউয়াল মিন্টু। আমি তো বিদেশে ঘুরতাম, সো আদব কায়দা বলেন বা ঠিকমতো স্কুলে যাওয়া আসা বলেন, ভালো রেজাল্ট বলেন, এগুলির দিকে দায়িত্বটা বেশি উনি পালন করছেন। তো ওই দিক থেকে মার কৃতিত্বটা একটু বেশি এ বাড়িতে। আর 2 নম্বর আপনার প্রশ্ন হইল স্বপ্ন, এখন ধরেন বয়স তো অনেক বেড়ে গেল। আপনি তো এখনো পড়াশোনা করছেন, আপনি মানে নিজেকে কি 73 বছর বয়সী মনে করছেন? নিজেকে যাই মনে করি, তবে আমি যে রিটায়ার্ড এটা মনে করি না। যেটা আমি দেখতে চাই, আমি তো পারবো কিনা সেটা তো আর আমার হাতে নাই। সেটা হলো আমি চাই একটা দেশ যেখানে সামাজিক শান্তি আছে,
একটা দেশ যেখানে মানুষে মানুষের ভ্রাতৃত্বের বন্ধন দিন দিন বাড়তেছে, কমতেছে না, এমন একটা দেশ যেখানে আমরা আমাদের ছেলেমেয়েরা নতুন প্রজন্ম যে নিত্য নতুন যে নতুন প্রযুক্তি আসতেছে, সেই প্রযুক্তির উপর নির্ভর করে আমাদের তারাও নিজেরা জ্ঞানী হবে, তারাও নিজেদেরকে শক্তিশালী করবে বিভিন্নভাবে জ্ঞান দিয়ে, অন্যদিকে দেশকেও তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এছাড়া এখন আর আমরা কি চাইবো? আমার তো আর আমার যেগুলি আছে নর্মাল একটা লোকের, যে সবাই চায় তার নাতি বা নাতিনেরা ভালো লেখাপড়া করুক, বড় হোক জীবনে, এটা তো আছেই, কিন্তু ওরা যখন বড় হবে তখন তো আমরা থাকবো না, এতদিন তো বাঁচার সম্ভাবনা খুব কম। সো আমরা চাই যে ওরাও শান্তিতে থাকুক, ওরাও লেখাপড়া করুক, ওরাও বড় হোক, ছেলেরা তাদের ছেলে মেয়ে নিয়ে যেন ভালো থাকতে পারে। এছাড়া খুব একটা বেশি চাওয়ার এখন আর বেশি নাই। আল্লাহর কাছে আল্লাহ করে যদি মানে শরীরটা সুস্থ থাকে তাহলে সবচেয়ে ভালো। আপনি তো বিদেশে ছিলেন, বিদেশের ঈদ আর বাংলাদেশের ঈদ কেমন লাগে? বিদেশের ঈদ, আমি যখন বিদেশে ছিলাম 1980 সনে, তখন পুরো নিউ ইয়র্ক শহরে বাঙালি ছিল মেবি 500। 71-এ যখন আমেরিকাতে যাই, পুরো নিউ ইয়র্ক টাই স্টেট এরিয়াতে বাঙালি ছিল মাত্র 36 জন। আর এখন তো একটা মহল্লায় আমেরিকাতে 2000 বাঙালি আছে। তো তখন আমাদের ঈদ ছিল, তখন আমরা বাঙালিরা সব একত্র হইতাম। ঈদ সবসময় একজন না একভাবে আমরা এনজয় করে আসছি, কারণ ঈদের ব্যাপারটা তো এটার একটা ধর্মীয় বৈশিষ্ট্য আছে। সবচেয়ে ভালো সময় কোথায় কাটে, বাংলাদেশের ঈদ নাকি বিদেশে? ঈদের দিন বলেন আর জেলের দিন বলেন, বাংলাদেশ সবচেয়ে ভালো। আমার মানে জেলখানায় থাকলেও বাংলাদেশ ভালো? জেলখানায় থাকলেও বাংলাদেশ ভালো, কারণ আমি তো স্বপ্রণোদিত হইয়া অনেক কম বয়সে বাংলাদেশে ফেরত এসেছি। আমি তো এমন তো, আমি তো ইচ্ছা করলে বিদেশে থেকে যেতে পারতাম, কিন্তু আমি তো থাকিনি, আমি চলে আসছি। কখনো ইচ্ছা করেনি যে আপনি বা আপনার ছেলে মেয়েদের বিদেশে থাকার কোনো ইচ্ছা করেনি? না, যদি আমি ইচ্ছা করতাম তাহলে তো আমার ছেলেরা বিদেশে থেকে যেত। আমার অবস্থা দেখে বা আমার প্রেরণা থেকেই তো তারা সব দেশে চলে আসছে। আমার 3 ছেলে জাস্ট তারা লেখাপড়া শেষ করছে আর ওই মাসেই ফেরত চলে আসছে। আমি একটু জনাব তাফসির আউলকে প্রশ্নটি রাখতে চাই যে আসলে আপনাদের কি কখনো ইচ্ছা করে যে বিদেশে সেটেল হওয়ার? ইচ্ছা নাই আমাদের। ইচ্ছা থাকলে, যেটা আব্বা বললেন, আগেও যেতে পারতাম। ধরেন আমাদের উপরে যে অত্যাচার করা হয়েছিল গত 16 বছর রাজনৈতিক কারণে, তখনও যেতে পারতাম। আমরা যাই নাই, যাওয়ার কোনো ইচ্ছাও নাই। আমি আমার আব্বার সাথে একমত, আমাদের জন্য বাংলাদেশই সবচেয়ে ভালো। যেখানে হোক, যেভাবে হোক, আমরা বাংলাদেশে থাকবো। দেশ টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু কি বলতে চান শেষ কথা? অনেক ধন্যবাদ, ঈদ মোবারক জানাই সবাইকে, এবং আমার পরিবারের পক্ষ থেকে ভালো থাকবেন, আর ইনশাল্লাহ ভালো করে ঈদটা কাটাবেন। জি, ধন্যবাদ। আমি একটু জনাব আব্দুল আল মিন্টু আপনার কাছে আবারও ফিরতে চাই, যে প্রশ্নটি আপনাকে করছিলাম যে আপনি কি রাজনীতিতেই থেকে শেষ জীবনটা পার করতে চান? শুনুন, রাজনীতি তো আমি পেশা হিসেবে দূরই নাই কোনোদিন। যতদিন আছি আমি মনে করি যদি আমি কোনোভাবে দেশের জন্য কিছু কাজ করতে চাই, তো এখন আমরা সবাই বলি যে জনগণ ক্ষমতার মালিক। তো জনতার ক্ষমতার মালিক কীভাবে হবে? জনতার ক্ষমতার মালিকানা দেখাতে পারে অনলি যদি সে কোনো একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে এবং সেই রাজনৈতিক দলের সাথে যদি জড়িত থেকে সেই রাজনৈতিক দলকেও দেশের জন্য উন্নয়নের সক্ষমতা বাড়ানো। তো আমি মনে করি যে ওইটুকু আমি সবসময় করে যাব যতদিন বেঁচে আছি। যেই দলে আমি আছি এখন সেই দলেই থাকবো। সেই দল যেন মানুষের উন্নয়নে, মানুষের জীবনকে ভালো করতে এবং মানুষের জীবন উন্নয়নের জন্য হেল্পফুল হয়। তো এটা আমি করেই যাবো সবসময়। একদম শেষ কথা কি বলবেন দেশ টিভির দর্শকদের উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে? দুটো জিনিস। একটা তো আমি দেশবাসীর সবার প্রতি আমি ঈদ মুবারক জানাই। একটা জিনিস না বললেন না, সেটা হলো গত 17 বছর ধরে যারা দেশের মানুষের নিজের অধিকার আদায়ের জন্য, অধিকার অর্জনের জন্য যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে যারা মারা গেছেন, খুন গুম হয়েছেন, যারা নিজেদেরকে জীবন উৎসর্গ করেছেন, বিশেষ করে যারা জুলাই এবং আগস্ট মাসে যে প্রতিরোধের কারণে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমি আশা করি, আমি তো চিরকৃতজ্ঞ ওনাদের কাছে। আজকে আমরা যে মুক্ত আবহে যে ঈদ করব, কখন কেস হবে, কখন মামলা হবে, কখন ধরে নিয়ে যাবে পুলিশ, এই যে এটার থেকে যে আমরা মুক্ত এখন, সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমি আশা করি আমাদের দেশবাসীও ওদের প্রতি কৃতজ্ঞ থাকবে।
অসংখ্য ধন্যবাদ দেশ টিভির এই বিশেষ আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য জনাব আব্দুল আউয়াল মিন্টু এবং জনাব তাফসির আউয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও ঈদ মোবারক জানাচ্ছি দুজনকে। প্রিয় দর্শক, দেশ টিভির বিশেষ আয়োজন যে কথা রূপকথা অনুষ্ঠানে আজ আমরা শুনলাম বিশিষ্ট সফল ব্যবসায়ী, সফল একজন রাজনীতিবিদ জনাব আব্দুল আউয়াল মিন্টুর জীবনের অজানা গল্প এবং ঈদের আড্ডা। আমরা আবারও দেখা হবে অন্য কোনো এই যে কথা রূপকথা অনুষ্ঠানে অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি ও বরেণ্য ব্যক্তিবর্গদের গল্প নিয়ে এবং জীবনের নানা অজানা গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।